সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। রমজান মাস রহমত, মাগফিরাত এবং দুজক থেকে পরিত্রাণের মাস। এই পবিত্র মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত অনেক মূল্যবান। এই সময়ে আমাদের সকলকে গুনাহ থেকে পরিত্রাণের এবং সকলকে আমরা সংযম পালন করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের একটা বিশেষ প্রক্রিয়া এই মাসের মাধ্যমে হয়ে থাকে। সেখান থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই, যেন সকলেই রোজা রাখতে পারি, সেই প্রত্যাশায় আজকের এই হামদর্দ কর্তৃক আয়োজিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে আমরা সাধারণত রমজানে রোজাদার ভাইদের যে সমস্ত স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এই সমস্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি, সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে থাকি এবং যারা পূর্ব থেকে বিভিন্ন রোগে ভুগছেন তারা কিভাবে রোজায় অংশগ্রহণ করতে পারেন, রোজা রাখতে পারেন এবং এই রমজান মাসে সমস্ত ইবাদত এবং পুণ্যের কাজগুলি করতে পারেন, সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করে থাকি। আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে সামনে আছেন ডাক্তার নজরুল ইসলাম সায়েম, সহকারী অধ্যাপক হামদর্দ ইউনিভার্সিটি মেডিকেল ফ্যাকাল্টি, এবং আমার বাঁ দিকে সামনে আছেন ডাক্তার নাজমা খন্দকার, সিনিয়র কনসালটেন্ট হামদর্দ মেডিকেল মিরপুর। আপনাদের দুজনকে আলোচনা অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যা নাকি সময় উপযোগী বা সময়ের দাবি। বর্তমানে দেখা যাচ্ছে, আমরা একসময় শুনছি যে আমাদের দেশে যখন প্রথম ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করা হয়েছিল, একটা মহামারীর মতো তখন ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব ছিল আমাদের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায়, যে বিভিন্ন মশা নিয়ে আমরা অনেক সময় মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা শুনেছি, দেখেছি। এখন বর্তমানে আবার দেখা যাচ্ছে, যা অনেকে হয়তো নতুন করে শুনছেন, এর সাথে পরিচিত না, এমন একটা বিষয় চিকুনগুনিয়া ফিভার বা জ্বর। এই সম্পর্কে এখন আবার বাংলাদেশে এখন এটার প্রাদুর্ভাব এত বেশি হচ্ছে যে এখন প্রায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে এই জ্বর নিয়ে রোগী ভর্তি হচ্ছে এবং অনেকেই এখন এই সিজনাল জ্বর হলেই সাধারণত দেখা যাচ্ছে সে ওইদিকেই টার্ন করছে, চিকুনগুনিয়ার দিকে। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, জনসাধারণের এবং রোজাদার ভাই বোনদের জানার জন্য এবং সকলের সতর্কতার জন্য, সচেতনতার জন্য যে ফিভারটা কীরকম, এই ব্যাপারে আমি প্রথমেই কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার নজরুল ইসলাম সায়েম সাহেবকে। ধন্যবাদ আপনাকে। এটা আমাদের দেশে চিকুনগুনিয়াটা 2006-এর আগেও ছিল না। জি, চিকুনগুনিয়াটা হচ্ছে একটা ভাইরাস ডিজিজ। এটা গ্রুপে আলফা ভাইরাসের অন্তর্ভুক্ত, ফ্যামিলি টোগাভাইরাডি। এই ভাইরাসের ক্ষেত্রে যে সিমটমগুলো দেখা দেয় তার মধ্যে যেটা হচ্ছে ফিভার, রিল্যাপসিং ইরেটিক টাইপ আর ইনক্যাপাসিটিং আর্থালজিয়া দেখা যায়। মানে জয়েন্টগুলো এমনভাবে ব্যথা করে, প্রচণ্ড পেইনফুল হয়, বিশেষ করে কার্পাল, মেটাকার্পাল, রেস্ট, অ্যাঙ্কেল, রেস্ট, এলবো, এই জয়েন্টগুলোই বেশি আক্রান্ত হয়। এই জয়েন্টগুলোর ব্যথা হলে আমরা মনে করতে পারি যে জ্বর, খুব সিরিয়াস জ্বর উইথ আর্থালজিয়া যদি দেখা যায় তাহলে আমরা এটা সাসপেক্ট করতে পারি এটা একটা চিকুনগুনিয়া ফিভার। আমাদের দেশের যে মানুষগুলো আছে এরা সবাই সাসপেক্টেড, কারণ এর আগে কখনো এরা এক্সপোজড হয় না এরকম ডিজিজে। যে প্রত্যেকে যেই এই অ্যাডিস মসকিটো বা এই ভাইরাস কোথায় আক্রান্ত তারই ডিজিজ ফার্ম হোক, কারণ আমাদের কোনো হার্ড ইমিউনিটিও ডেভেলপ করা নেই বাংলাদেশের মানুষদের, যেহেতু এর আগে ছিল না। তো সেক্ষেত্রে এখনই যারা জ্বরে সিভিয়ার পেইন নিয়ে, জ্বর উইথ সিভিয়ার পেইন সেটা হয়, তখন এই চিকুনগুনিয়া আইজিএম অ্যান্টিবডিটা টেস্ট যদি করে তাহলে দেখা যাচ্ছে এটা কনফার্ম করা যাবে। আর ডেঙ্গির আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে ডেঙ্গি হলে রেক্টোঅরবিটাল পেইন হয়, মানে পিছনে, মাথার পিছনে ব্যথা হয়। সাথে সাথে ডেঙ্গিটা পরবর্তী ডেঙ্গি হ্যামারেজিক ফিভার টার্ন করে, ডেঙ্গু শক সিনড্রোম হয়। বাট চিকুনগুনিয়াতে এরকম কিছু দেখা যায় না। চিকুনগুনিয়াতে যেটা দেখা যায় সেটা হচ্ছে সিভিয়ার আর্থালজিয়া হয়, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোস্ট চিকুনগুনিয়া আর্থোপ্যাথি দেখা দেয়। অর্থাৎ
জ্বর হওয়ার পরে 2-3 দিন বা 5 দিন পরে জ্বরের সিমটমগুলো কমে যাবে, ব্যথাও কমে যাবে, কিন্তু একটা লং লাস্টিং একটা কনসিকুয়েন্স রয়ে যাচ্ছে, যেটা হচ্ছে পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রোপ্যাথি। একটা ভিন্ন কমপ্লিকেশন। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। আমি যখন 2006-এ ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে এমডি করতে গিয়ে ওখানে কাজ করতেছিলাম, তখন চিকুনগুনিয়া ওখানে সবচেয়ে এপিডেমিক। তো এই চিকুনগুনিয়া ওখানে প্রায় 7 লাখের প্রতি বছর কেস পাওয়া যাচ্ছিল, এবং এই চিকুনগুনিয়া কাজ করতে ওরা জ্বর হয় এবং প্রত্যেকে এটাতে এক্সপোজ হয়, এবং এটা ওদের আস্তে আস্তে লং টার্ম কনসিকুয়েন্সগুলো দেখা দিচ্ছে। ওরা দেখা যাচ্ছে জ্বর হয়ে গেল, দেখা যাচ্ছে 1-2 বছর পরে যে কোনো একটা জয়েন্ট পেইন, এটা ছাড়তেছে না, যত রকমের ব্যথার ওষুধে খাচ্ছে এটা ছাড়ছে, কিন্তু ডাক্তাররা এটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউট সব টেস্ট করেও দেখে যে কোনো প্রকার এটা ডিজিজ পাচ্ছে না। তখন আমরা যেটা সাসপেক্ট করি যে এরকম যদি কোনো কেস থাকে যাদের জ্বর হয়েছে, সিভিয়ার ইনক্যাপাসিটিং আর্থালজিয়া দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশেও এখন এটা সাসপেক্ট করতে হবে যে এটা হতে পারে এটা চিকুনগুনিয়া ফিভার। আর যেটা হচ্ছে ডেঙ্গির সাথে যেগুলো হয়, ডেঙ্গির সাথে এটা ডিফারেন্সিয়েট করার জন্য ডেঙ্গিতে প্ল্যাটিলেট কাউন্ট যেরকম কমে যায়, এরকম সিগনিফিকেন্টলি প্ল্যাটিলেট কাউন্টের কোনো পরিবর্তন খুব একটা হয় না চিকুনগুনিয়া। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ডাক্তার নাজমা খন্দকার, আপনার কাছ থেকে ওনার লাস্ট কথার বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে চিকুনগুনিয়া ফিভার এবং ডেঙ্গি ফিভার আক্রান্ত ফিভারের মধ্যে এটা আসলে পার্থক্য আমরা সাধারণত উনি কিছু পার্থক্য বলে দিচ্ছেন, কিভাবে আমরা ধরতে পারবো পার্থক্যগুলি? ধন্যবাদ। রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানের মাননীয় দর্শক শ্রোতা সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে আপনারা আমাদের আলোচনা স্বাস্থ্য কথা শুনছেন, সেটা হচ্ছে চিকুনগুনিয়া ফিভার। এটা আসলে খুব নতুন শব্দ, নতুন একটা রোগ। বাংলাদেশের মানুষ হয়তো একটু আতঙ্কগ্রস্ত, বা আপনারা যারা আছেন একটু ফিল করছেন। তো এটা সাধারণত এর আগে যেটা আমার ডক্টর সাইম বললেন, ডেঙ্গু নিয়ে একটা আতঙ্ক, সেটা আমরা কাটিয়ে উঠেছি। তো এখন চিকুনগুনিয়া জ্বর এটাও একটা রোগ, দুটোই একটা ভাইরাস জনিত একটা রোগ। তো এটা সাম্প্রতিক বাংলাদেশে খুব দেখা দিচ্ছে, বা এটা শনাক্ত করা যাচ্ছে, এর আগে ছিল না, এগুলো আপনারা জানতে পেরেছেন। তবে জ্বর দুটোই জ্বর, ডেঙ্গু জ্বর আর চিকুনগুনিয়া জ্বর এগুলো কাছাকাছি একই রকম। অনেকটা মানে জ্বর খুব হাই ফিভার থাকে, মানে খুব উচ্চ তাপমাত্রা থাকে, 103 থেকে 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হতে পারে। সেই সাথে চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য হবে, এই জ্বরের সঙ্গে সঙ্গে 3-4 দিনের মধ্যে তার মানে শরীরের জয়েন্ট, বিশেষ করে আমাদের যে আঙ্গুলগুলো আছে, হাতের ছোট ছোট জয়েন্টগুলো, পায়ের ছোট ছোট জয়েন্টগুলো, কবজি যে আছে, তারপর কনুইগুলো আছে, এই জয়েন্টগুলোতে খুব তীব্র ব্যথা সহকারে জ্বরটা থাকবে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লক্ষণ, যেটা আপনার ডেঙ্গু ফিভারেও আমরা একটা জয়েন্ট পেন দেখি, কিন্তু সেটা সুনির্দিষ্ট। মাথার পেছনে যে বোনগুলো আছে সেখানেই বেশি পেইনটা আমরা উপলব্ধি করি। আর ডেঙ্গুতে সুস্পষ্ট কতগুলো বিষয়ও থাকে, সেখানে শক সিনড্রোম তৈরি হতে পারে, হেমোরেজিক হওয়ার কারণে এক ধরনের লাল লাল পিরকা টাইপের সারা শরীর ছড়িয়ে যেতে পারে। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো লক্ষণ হয় না। এটা অন্যান্য নর্মাল সাথে এই যে ব্যথার সঙ্গে সঙ্গে অন্যান্য সাধারণ উপসর্গ, একটু ঠান্ডা, একটু কাশি, একটু মাথা ব্যথা, সাধারণ সিমটম থাকবে। তবে স্পেসিফিক যেটা সুনির্দিষ্ট করে বোঝা যাবে, জ্বরের সাথে হাতে পায়ের ছোট ছোট জয়েন্টগুলো সাথে বড় জয়েন্টগুলো, এগুলি বেশি ব্যথাযুক্ত থাকে। তবে আরেকটা ব্যাপার আছে, এটা মেইন জিনিস, সাধারণত চিকুনগুনিয়ায় যারা একবার আক্রান্ত হয় তাদের পরবর্তী সময়ে আসলে এটা আক্রান্ত হওয়ার আর দ্বিতীয়বার চান্স কিন্তু থাকে না। সুন্দর একটা, এটা একটা বিষয় আর কি। কিন্তু এই জ্বরটার ক্ষেত্রে দেখা যায় যে জ্বর 3-4 দিনে ভালো হয়ে যাওয়ার পরও পরবর্তী কিছু শারীরিক যেগুলো জোড়ায় জোড়ায় ব্যথাটা থেকে যায়, এটা একটা বৈশিষ্ট্য সাস্টেন করে আর কি। জি, ঠিক আছে, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। আমরা সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে এসে আবার শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনছিলাম হামদর্দ কর্তৃক আয়োজিত হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। এখন যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আশা করি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবার যাওয়া যাক মূল আলোচনায়। জি, এবার আমি ডাক্তার নজরুল ইসলাম সাহেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এতক্ষণ যে আলোচনা করলেন দুজনে চিকুনগুনিয়ার একটা বিশেষ লক্ষণ বা কমপ্লিকেশন, এগুলি নিয়ে
যেহেতু এটা একটা নতুন ভাবে আমাদের দেশে প্রাদুর্ভাব করছে, আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাবো যে তাহলে সাধারণ ফিভার হলে আমাদের দেশের মানুষ সাধারণত প্যারাসিটামল খেয়ে জ্বরটাকে দূর করার একটা চেষ্টা করে, কিন্তু যখনই এই ধরনের কোনো জয়েন্ট পেনের বিষয় আসবে তখন তার নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক হবে না, তাকে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া বা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত এবং এটাকে ডায়াগনোস করা উচিত। তো এটার আর কি কি সোর্সে আসলে আমরা এই যে চিকুনগুনিয়া হইতে পারে, কি কি কারণে, এটার ফ্যাক্টরগুলি সম্পর্কে একটু আলোচনা করবেন, ডায়াগনোসিস সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। চিকুনগুনিয়া এটা একটা ভাইরাল ডিজিজ, এটা 3 থেকে 5 দিনের মধ্যে সিমটমগুলো ডেভেলপ করে এবং লং টার্ম কনসিকুয়েন্স বলেছিলাম যে পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রোপ্যাথি। তো সেক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, এর মূল ভ্যাক্টর যেটা সেটা হচ্ছে এডিস মসকিউটো। এডিসের মধ্যে এডিস অ্যালবোফিকটাস, এডিস অ্যাজাপ্টি আমাদের দেশেও আছে। এর আগে চিকুনগুনিয়া ভাইরাসটা ছিল না, বাট এডিস ছিল যেটা ডেঙ্গু ছড়াতো। এখন ভাইরাসটা আসার পরে এখন এটা এডিস মশার দিয়েই ছড়াচ্ছে। আর এডিস মশার একটা স্পেশাল প্যাটার্ন হচ্ছে এটা সাধারণত বংশবৃদ্ধি করে, মাল্টিপ্লাই করে হলো যেসব আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, যেখানে পানিগুলো জমে থাকে। যেমন এখন বৃষ্টি হচ্ছে বেশি, তো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পানি জমছে, যেমন এসির মধ্যে যে পানিটা, যেমন কোকোনাট শেলের মধ্যে যে পানিটা জমে, ফুলের টবের মধ্যে যে পানিটা জমে, সেখানে এটা সাধারণত ব্রিডিং করে। আমি যে রিসার্চটা করেছিলাম যে এইটা ব্রিডিং সাইটের সাথে এই চিকুনগুনিয়ার ফাইবার বা ডেঙ্গুর ফাইবার কোনো, এবং আমি দেখেছি যে এটা স্ট্রংলি সিগনিফিকেন্ট ইফেক্ট আছে। মশার ডেনসিটি যত বেশি হবে তাতে দেখা যাচ্ছে রোগের রোগীর যে প্রকোপটা, প্রিভিলেন্স রেটও তত বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই বৃষ্টির দিনে ফুলের টব, এই কোকোনাট শেল আমার আশেপাশে চারদিকে যদি পরিষ্কার করতে পারি এবং দেখা যাচ্ছে পানি যদি কোথাও জমা রাখে 4-5 দিনে বেশি পানি জমা থাকলেই সেখানে দেখা যাচ্ছে পিওর মানে ক্লিন পানি থাকলেই সেখানে এডিস মশা হতো। আর এডিস মশার ফ্লাইং রেঞ্জ প্রায় 400 মিটারের মতো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যতটুকু আর মশারি ব্যবহার করতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এডিস মশার যেহেতু এটা একটা ভ্যাক্টর বর্ন, তো সেক্ষেত্রে ভ্যাক্টর ডেন্সিটি কমানোর জন্য বিভিন্ন জায়গায় স্প্রে করা, বিশেষ করে গভর্নমেন্ট যদি এটা বিভিন্ন জায়গাগুলো যেখানে সোর্স অফ মসকিউটো সেটা যদি দেখা যাচ্ছে কন্ট্রোল করে, এটা হচ্ছে সেফ অ্যান্ড সবচেয়ে ইফেক্টিভ মেথড হচ্ছে তো ব্রিডিং, যে ইলিমিনেশন অফ ব্রিডিং সাইটস। তো আর যেটা ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে চিকুনগুনিয়া আইজিএম অ্যান্টিবডি আছে, এটা স্পেসিফিক টেস্ট যেটা পর চিকুনগুনিয়া। আর অন্যান্য যেমন ডেঙ্গু হয়েছে কিনা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সিমটম আছে কিনা, অস্টিওআইটিস, এটার জন্য কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য ইউরিক অ্যাসিড, আরএ টেস্ট, দেন অন্যান্য টেস্টগুলো আমরা করতে পারি। বাট যখন ফিভার উইথ ইনক্যাপাসিটিং আর্থালজিয়া উইল সাসপেক্ট দ্যাট ইট ইজ এ চিকুনগুনিয়া ফিভার। আর সেক্ষেত্রে যেটা বলব যে ঘাবড়ানোর কিছু নাই, সেটা হচ্ছে আপনি বেশি করে ফ্লুইড জাতীয় খাদ্য খাবেন, টেম্পারেচারটা পুরো গাটা মুছে ফেলবে, স্পঞ্জিং যেটা ট্যাপিড স্পঞ্জিং করবেন। তারপরে দেখা যাচ্ছে যদি বেশি করে ফ্লুইড খাবেন। আর জ্বরের জন্য প্যারাসিটামল আপনি খেতে পারেন, অথবা আমাদের হামদর্দের হ্যান্ডপি, তারপর প্যাবনিল সিরাপ আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বলছিলেন অবশ্য যে এটা এডিস মশার দ্বারাই, তাই এডিস মশার তো একটা মানে তার একটা ধর্ম আছে, সে দিনের বেলায় আক্রমণ করে, আসলে রাতের বেলা না। দিনের বেলা আসলে তাকে একটু ওটা থেকে সাবধান থাকার ব্যাপার। হ্যাঁ, দিনের বেলা সাবধান। সেই ক্ষেত্রে তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে চিকুনগুনিয়ার ক্ষেত্রে এই টেস্টগুলো করে ডিফারেন্সিয়েট করতে হবে, সাথে সাথে ফ্লুইড যদি আমরা খাই আর যদি এরপরও কোনো সিরিয়াস সমস্যা হয় তাহলে হসপিটালে অ্যাডমিশন নেওয়া দরকার এবং সেখানে গিয়ে ডিফারেন্সিয়াল ডায়াগনোস করে প্রপার ট্রিটমেন্ট করলে সেটা আশা করি ভালো হয়ে যাবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোস্ট চিকুনগুনিয়া আর্থ্রোপ্যাথির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন রিসার্চ করেছেন তখন দেখেছিলাম আফসান্তিন একটা ওষুধ আছে যেটা সাধারণত আর্টিমেসিয়ার, সেটা খুবই ভালো ইফেক্টিভ, যেটা বাংলাদেশে আমাদের অনেকগুলো সিরাপে, জ্বরের সিরাপ, যে হামদর্দের অনেকগুলো জ্বরের সিরাপে যেগুলো আছে সেগুলোতে এটা ইউজ করা হয়। আমরা এই ব্যাপারে একটু ওনার কাছে জানবো। ধন্যবাদ আপনাকে। ডাক্তার নাজমা খন্দকার, আপনি একটু বলবেন যে হামদর্দের মেডিসিন এবং আমাদের ইউনানি বা দেশীয় চিকিৎসার মধ্যে কি কি আমরা নিলে কি মেডিসিনের সাহায্যে আমরা চিকুনগুনিয়ার হাত থেকে রক্ষা পেতে পারি? জি, ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, তো আসলে চিকুনগুনিয়া মশাটা আপনারা জেনেছেন, মশার ধরনও জেনেছেন। মশাটা আসলে দিনের বেলায় কামড়ায়, এটা হচ্ছে এটার একটা ভালো বৈশিষ্ট্য। তো এই ক্ষেত্রে আমরা যেমন রোগটা হলে চিকিৎসা নিব, চিকিৎসার আগে আমরা এটা প্রতিরোধ বুঝব দিনের বেলার মধ্যে, সকালের সূর্যালো শুরু হওয়ার পরে এবং থেকে সন্ধ্যার আগে এই সময়গুলোতে মশার উৎপাতটা বেড়ে যায় এবং এই মশাগুলো সাধারণত কামড়ায়। তো আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন এই সম্পর্কে। তো আরেকটা ব্যাপার যেটা বলবো যে আমরা চিকিৎসা যেমন নিব, পাশাপাশি প্রতিরোধ কিন্তু নিব। প্রতিরোধের ক্ষেত্রে উনি বিস্তারিত বলেছেন মশাটাকে, যেহেতু ভেক্টর, এটাকে কন্ট্রোল কিভাবে করতে হবে।
আরেকটা ব্যাপার যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আপনাদের ঘরে যারা ছোট ছোট বাচ্চা আছে বা আপনারা আছেন, এই গরমের মধ্যে সুতি ঢিলা পাজামা এবং ফুল স্লিভ জামা কাপড় পরবেন, যেন দিনের বেলায় কাজকর্মের ভেতরে মশা কামড়াতে না পারে। এটা হচ্ছে একটা বিষয়। তো আর যখন এই জ্বরটা হবে, এটা আসলে ভাইরাস জ্বর হওয়াতে আপনাকে বুঝতে হবে যে আপনাকে 3-4 দিন একটু বেড রেস্টে থাকতে হবে। বেড রেস্টে থাকবেন, এই অবস্থায় একটু তরল জাতীয় খাবার খাবেন, স্যালাইন হতে পারে, বিভিন্ন ফলের শরবত হতে পারে, তারপর হচ্ছে রুহাবজা শরবত হতে পারে, তারপরে হচ্ছে স্বাভাবিক এমনি ডাবের পানি হতে পারে, এগুলো খাবেন এবং বিশ্রামে থাকবেন। আর যেহেতু এই জ্বরটার মধ্যে একটা ব্যথা হচ্ছে একটা তীব্রতা থাকে এবং জ্বরও খুব তীব্র জ্বর হয়, 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত জ্বর হয়, সেই ক্ষেত্রে আপনারা জ্বর কমানোর জন্য গা আপনার স্বাভাবিক পানি দিয়ে গা ভালোভাবে মুছে নিতে পারেন। সেই সাথে জ্বর কমানোর ওষুধ, যেটা আমার বক্তা বললেন যে চিকুনগুনিয়া ফিভার কমানোর জন্য আর্টিমেসিয়া, যেটা আফসান্তিন, খুব গবেষণার সাথে সারা ওয়ার্ল্ডে এটা ব্যবহার হচ্ছে। এটা দিয়ে একটা খুব সহজ ঔষধ বাজারে পাওয়া যায়, সেই ওষুধটার নাম হচ্ছে ক্যাপসুল সাফি অথবা সিরাপ সাফি। এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন, এই জ্বরের ক্ষেত্রে আপনারা সেবন করতে পারেন। আর একটু ব্যথা যখন এটা চূড়ান্তভাবে ব্যথা থাকে হাতে পায়ের আঙ্গুলগুলোতে, ব্যথা নিবারণের জন্য তুলনামূলকভাবে এই ব্যথানাশক যেগুলো বাজারে ওষুধ আছে, এগুলো যেমন কিছুটা শারীরিকভাবে একটা আলসার ডেভেলপ করতে পারে বা কিডনির ফাংশনকে একটু অল্টার করে ফেলতে পারে, সেই ক্ষেত্রে নিরাপদে যে ওষুধগুলো আমাদের নিতে পারেন, সেই ওষুধগুলো হচ্ছে ব্যথা কমানোর জন্য আমাদের ট্যাবলেট শেফা আছে, তারপরে হচ্ছে সিরাপ ক্যাপসুল সাফি, ক্যাপসুল সাফি, তারপর হচ্ছে আমাদের আপনার হ্যান্ডপি আছে একটা ট্যাবলেট, এটা খুব ভালো, এবং ট্যাবলেট সুরঞ্জান আছে, তারপর স্যালবিন আছে, হ্যাঁ সুরবিন আছে। এই ওষুধগুলো আপনার দ্রুত জ্বর কমানোর পাশাপাশি ব্যথাগুলো একটা উপশম ঘটবে। তো এর মাধ্যমে আমরা খুব সহজেই আমরা চিকিৎসা নিতে পারি। তবে এটা নিয়ে আসলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই, খুব সহজ চিকিৎসা আছে হাতের কাছে। সেই জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকেই স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা অংশগ্রহণ করার জন্য। আমাদের সময় এখানে শেষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা মূল্যবান আলোচনা শুনছিলাম হামদর্দ আয়োজিত হামদর্দ রমজানের স্বাস্থ্যকতা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আসলে আজকে আলোচকবৃন্দের কথা থেকে যা বেরিয়ে আসলো, নতুন করে প্রাদুর্ভাব ঘটা যে চিকুনগুনিয়া ফিভার, এর ক্ষেত্রেও যদিও আমাদের দেশে এটা নতুন, অনেকে চিকিৎসা হিমশিম খেতে পারেন, হামদর্দ কোথাও পিছিয়ে নেই। এখানেও হামদর্দের অত্যাধুনিক এবং গবেষণালব্ধ মেডিসিন রয়েছে, সুনির্দিষ্ট মেডিসিন রয়েছে এই ফিভারের এগেনিস্টেও। আসলে ওনাদের কথা থেকে বেরিয়ে আসছে অজস্র ওষুধ হামদর্দে রয়েছে। হামদর্দের ব্রাঞ্চ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আছে, বিভিন্ন জায়গায় চিকিৎসকরা ফ্রি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন। আপনারা সেই সেবা গ্রহণ করুন, এটাই আমাদের কামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী দিন আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, আর নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।